হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে মন্ত সবাই, হইহুল্লোড় মাতামাতির পরিবেশ। হবেই না কেন, খান বাড়িতে বিয়ে বলে কথা, সবকিছুতে মাতামাতি থাকবেই। আয়নের কথা মতোই 1 সপ্তাহ তারিখ ধরে বিয়ের দিন ধার্য করা হয়েছিল দুজনের। প্রথমে শফিকুল ইসলামের আয়নকে নিয়ে দ্বিমত ছিল শুভর জন্য, কিন্তু পরে যখন জানতে পারল দুজনের পূর্ব থেকে বিয়েটা হয়েছিল তাই তিনি বেশ একটা অমত করেনি, আপোষের মতো দিয়ে বসে। কারণ আয়নকে উনার কাছে জামাতা হিসাবে বেশ পছন্দ ছিল পূর্ব থেকেই। নম্র ভদ্র আবার পেশায় ডাক্তার, এমন ছেলে কার না পছন্দ নিজের মেয়ের জন্য। সেক্ষেত্রে শফিকুল ইসলাম ও জুইয়ের জন্য আয়নের সম্পর্কটা যুক্তিসঙ্গত মনে করেছিল। সত্যি কথা বলতে উনার ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বা করা নিয়ে কোনো আফসোস নেই। ছেলের বউ থেকে শুরু করে মেয়েদের জামাতা পর্যন্ত আল্লাহ তাআলা উনার মন মতন মিলিয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু হৃদ ছাড়া উনার কোনো কালেই হৃদ পছন্দ ছিল না। পছন্দ হওয়ার মতন কোনো কাজও করেননি গুন্ডামি ছাড়া। শফিকুল ইসলাম মার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় থাকেন হৃদের জন্য। উনার মনে ভয় হয় এই বুঝি হৃদ মায়াকে আঘাত করে বসলো বা মেরে ফেলে দিল অগোচরে। সবার আদুরে ছোট মেয়ে উনার, অথচ সেই মেয়ের কপালে জুটল গুন্ডা খারাপ একটা ছেলে, যার কাজে ঠিক নেই। ভালোবাসার সংসার কি বুঝে না সেই ছেলের সাথে উনার মেয়ে কতদিন টিকে থেকে সংসার করতে পারবে আল্লাহ জানে। শফিকুল ইসলাম মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গুমোট নিঃশ্বাস ফেলে বাড়ির উঠানে স্টেজ দিকে তাকায়, যেখানে মায়া হলুদ রংটা জামদানির শাড়ি পরে জুইয়ের পাশে হাসি মুখে বসে হলুদ লাগাচ্ছে জুইকে। দুই বোনের হাসিটা বেশ নজরে লাগার মতন, একই রকম দেখতে। শফিকুল ইসলাম জুইকে তৃপ্তিময় দৃষ্টিতে দেখে ফের মার দিকে তাকালো হতাশ দৃষ্টিতে। মেয়েটার সুখ কতদিন থাকে আল্লাহ জানে। শফিকুল ইসলাম মার দিকে তাকিয়ে ফের দীর্ঘশ্বাস ফেলতেই আরাফ খান এসে পাশ থেকে কাঁধ জড়িয়ে ধরে দাঁড়িয়ে বলে, কি ভাবছ শফিক? শফিকুল ইসলাম মায়ার দিকে তাকিয়ে বলে, ভাবছি খান বাড়ির সাথে সম্পর্ক রাখতে চায় না, বলে বলে আমার একটা মেয়েকে সেখানে দিতে চায়নি। অথচ আমার ভাগ্যের কি লীলা দেখুন চাচা, আমার একটা মেয়ের জায়গায় বাকি দুজনও সেই সম্পর্কে জড়িয়ে পড়েছে। তবে বাকি দুজনের বিয়ে দেওয়া বা করা নিয়ে আমার ভিতরে কোনো আফসোস নেই। ফিহাকে ছেলের বউ হিসাবে পেয়ে যতটা সন্তুষ্ট আমি ঠিক ততটাই আয়নকে জামাতা হিসাবে পেয়ে সন্তুষ্ট। কিন্তু এত কিছুর মাঝেও আমার ছোট মেয়েটার কপালটা আর বুঝল না। অনিশ্চিত ভবিষ্যতেই পড়ে রইল। শফিকুল ইসলামের কথার মানে বুঝল আরাফ খান। শফিকুল ইসলামের যে রিকে পছন্দ না সেটাও তিনি জানেন। পছন্দ না হওয়ার কথায়, হৃদ মানুষটাই এমন, কারোর সাথে মিশতে চায় না। উগ্র আর বদমেজাজি টাইপের ব্যবহার করে সবার সাথে। তবে এত কিছুর মাঝে যেটা সত্য সেটা হলো হৃদের ভালোবাসা। হৃদ সহজে কাউকে নিজের সাথে জড়ায় না, কিন্তু একবার জড়িয়ে পড়লে আর ছাড়তে জানে না। ছাড়া জিনিসটাই বুঝে না। আপোষে না থাকলে জোর করে হলেও রাখবে, তারপরও ছাড়বে না। হৃদ নিজের ভালোবাসার মানুষের যত্ন করতে জানে। বাহিরের মানুষের জন্য হৃদ খান যতটা খারাপ ভয়ানক, ঠিক ততটাই ভালোবাসার মানুষদের জন্য কমন, বিশেষ করে মার জন্য। তাছাড়া হৃদের ভালোবাসা মানুষ খুব কম। উনারা স্বামী, স্ত্রী আর মায়া, এই তিনজন মানুষকে ঘিরেই হৃদের ভালোবাসা বা জীবন সংসার। আরাফ খান চোখ আড়িয়ে মার হাসুজল মুখটার দিকে আলতো হেসে মিহি স্বরে বলতে লাগল, ভাগ্য আমার, আমি তোমার মতো আদর্শ বাবার আদর্শ ছেলে মেয়েদের পেয়েছি আমার বংশধরের জন্য। জোড়া আল্লাহ বানায় শফিক, যে যার জন্য উত্তম তিনি তার সাথে অপরজনের জোড়া মিলে দেন। সেক্ষেত্রে আমি বলবো আয়ন, জুই, ফিহা, আরিফ সবাই তাদের উত্তম সম্পর্ক পেয়েছে। এখন তুমি যদি তোমার ছেলে মেয়ের সবার সম্পর্ক একপাশে নিয়ে হার জিতের কথা বলো তাহলে বলবো এখানে সবার থেকে ভাগ্যবতী মায়া। মায়া সম্পর্কের দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছে। কেন বলছি জানো? আমার বয়স কম হয়নি শফিক, আমি দুনিয়া দেখেছি অনেক, সেই অভিজ্ঞতা থেকে বলছি। আয়ন, আরিফ, জুই, ফিহা এরা সবাই বাস্তববাদী মানুষ। আল্লাহ না করুক জীবন কোনো কারণে যদি এরা হুচট খায় তাহলে একে অপরের সঙ্গে ছেড়ে তারা একা জীবন লিড করতে পারবে সহজেই। হয়তো ভালোবাসার জন্য কষ্ট পাবে, কিন্তু তারপরও আত্মসম্মান ঠেঙ্গিয়ে বা বাস্তবতা মেনে এগিয়ে যাবে জীবনে। কিন্তু সেই ক্ষেত্রে হৃদ পারবে না, একদমই পারবে না। এখানে হৃদ সবার থেকে বেশি বাস্তবতা বুঝলেও সে ছেড়ে যাওয়া বা দেওয়া এই একটা জিনিস কিছুতেই বোঝে না। হৃদের কথা হলো ধরেছি তো ধরেছি, ছাড়াছাড়ি আবার কি, মানে ছাড়াছাড়ি বিষয়টা ওর পাল্লায় পড়ে না। এমনিতেই হৃদ রাগী জেদি,
ঘর দোতারা মানুষ হলেও সম্পর্কের দিক থেকে সে কমন। সেখানে বিন্দুমাত্র আত্মসম্মানবোধ খুঁজে পাবে না। মুখে 100 বার বলবে থাকবো না, দরকার নেই, চলে যাব, কিন্তু দিন শেষ দেখা যাবে সে ঠিকই উপস্থিত আছে ভালোবাসার মানুষের কাছে আত্মসম্মানবোধ ছেড়ে। হৃদ ছাড়াছাড়ি জিনিসটা সহ্য করতে পারে না, কারণ মৃত্যু ন্যায় ছটফট করে। তাই সে মায়াকে আমৃত্যুও ছাড়বে না। এবার যে যত কিছুই করুক না কেন। এবার তুমি বলো, সম্পর্কের দিক থেকে কে বেশি ভাগ্যবতী, মায়া নাকি বাকি সবাই? শফিকুল ইসলাম আরাফ খানের দিকে চোখ তুলে তাকাতেই তিনি এক গাল হেসে আশ্বাস করল উনাকে। তিনি এক পলক আরাফ খানকে দেখে ফের মার হাসি মুখের দিকে তাকালো। মার মুক্ত ঝরা হাসি প্রকাশ করে সে স্বামীর ঘরে কতটা ভালো আছে। ভালো থাকলেই হয়। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এই দোয়ায় তিনি করেন। আরাফ খান, মায়া, টিয়া, ছায়া, মারিহা, নিহা, সোহাগ সহ খান বাড়ির বাকি কাজিন সদস্যের নিয়ে আশুগঞ্জ থেকে ফিরল খান বাড়িতে। ফিহা আশুগঞ্জই আছে আরিফের বউ হয়ে জুইয়ের বিয়ে কাজে হাত চালিয়ে। সবকিছুই ঠিকঠাক যাচ্ছে। মায়া আজকে সারাদিন করে জুইয়ের সাথে নিজের বাড়িতে ছিল। সন্ধ্যায় খান বাড়ির থেকে জুইয়ের জন্য তথ্য নিয়ে আরাফ খান সবাইকে সহ আশুগঞ্জ পৌঁছায়। একে একে সবাই জুইকে হলুদ ছুঁয়ে মায়া নিয়ে পুনরায় চলে আসল খান বাড়িতে আরাফ খান। মার প্রথমে নিজের বাড়িতে থাকার আবদার জানিয়েছিল, কিন্তু হেনা খানের নিষেধ ও হৃদের ভয়ে মায়াকে খান বাড়িতে নিয়ে আসে তিনি। হৃদ দেশে নেই আজ 7 দিন হলো। তারপরও মার খান বাড়ির থেকে অকারণে বের হওয়া নিষেধ, হৃদের পারমিশন ছাড়া। সেখানে মায়া আজ গোটা দিন পার করল আশুগঞ্জ থেকে। হৃদের কানে কথাটা গেলে খারাপ হবে সেই চিন্তায় মায়াকে নিয়ে আসেন তারা। তবে এখানে মার প্রতি হেনা খানের আলাদা নজরও হয়েছে। কারণটাও সিম্পল, তবে তারপরও কোথাও একটা কিন্তু কিন্তু ভাব থেকে যায়। মায়া সেদিনের পর আজ পর্যন্ত শারীরিক দুর্বলতা দেখা দেয়নি, বেশ ভালোই ফুরফুরে হয়ে ঘুরঘুর করে বেড়াচ্ছে সারা বাড়ি। এখনও তাই আছে। বিগত 6 দিনের ঝামেলায় তিনি একদমই মার হসপিটালের রিপোর্টগুলো আনতে পারেনি। কি আছে তাতে জানতেও পারেনি। তাই আজ তিনি মন খচখচ একজন সার্ভেন্টকে পাঠিয়েছে মার রিপোর্টগুলো হসপিটালের থেকে নিয়ে আসবে। বাকিটা না হয় তিনি রিপোর্ট দেখে কনফার্ম করবে। আয়নের হলুদের স্টেজ খান বাড়ির ছাদে করা হয়েছে। তবে এখনও ফাংশন শুরু করা হয়নি। করবে 12টার পর। এখন সবেমাত্র 8টা ছেড়ে 9টার ঘরে ঢুকলো সময়। মায়া ঘুরঘুর করতে করতে হৃদের রুমে গেল। ফ্রিজ খুলে তৃষ্ণার্তের মতন আইসক্রিমের বক্স নিয়ে বসল ফ্লোরে। চামচ দিয়ে কুলে আইসক্রিম খেতে খেতে অপর হাতে টেনে নিজের মাথার হিজাব খুলে পাশে রাখল। বাম হাতে চুলের খোপা খুলে চুল ছড়িয়ে বসল ফ্লোরে। হঠাৎ গরমের ভাবটা না বুঝে রিমোট চেপে রুমের এসির পাওয়ার বাড়িয়ে আইসক্রিম খাওয়ায় মন দিল আসাম ধরে বসে মায়া। হাত ভরতি ভেলভেট চুড়িগুলো যেন চকচক করছে মার হলুদ হাতে। হৃদ রুমে ঢুকতে ঢুকতে সেই মনোরম দৃশ্যটা চোখে পড়ে গেল। মায়াকে দেখতে দেখতে বাম হাতে আলতো ধাক্কা দিয়ে দরজা লক করে ট্রাউজারের পকেট হাত গুজে দাঁড়ায়। অনেকটা সময়ের পর বউটাকে ভাগে পেয়েছে সে। বিগত 2টা ঘন্টা ধরে বউটাকে খুঁজে চলছে বাড়িতে। সব কামধাম ছেড়ে ছুড়ে বউয়ের জন্য সুদূর থাইল্যান্ড থেকে বাংলাদেশ চলে এসেছে মন ছটফট করতে করতে। অথচ বাড়িতে ফিরে শোনা গেল বউ তার নিখোঁজ, বাপের বাড়ি, বোনের বিয়ের আমেজে মজে আছে স্বামীর খবর না নিয়ে। বেয়াদব বউ তার। স্বামী বুঝে না। হৃদ এগিয়ে এসে ঝুঁকে মার আইসক্রিমের বক্সটা হঠাৎ টেনে নিতেই মায়া চমকে উঠে চোখ তুলে উপরের দিকে তাকাতেই চোখে পড়ল হৃদকে বাড়ির কাপড়ে দাঁড়িয়ে থাকতে। মায়া হৃদকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠে খুশিতে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে হৃদের গলা ঝুলে পড়ে টুপ করে হৃদের গালে চুমু খেতে খেতে বলে, আপনি এসেছেন। আমি এতগুলা মিস করেছি আপনাকে। হৃদ মার পিঠ জড়িয়ে বুকে নিতে নিতে বলে, জি দেখেছি কতটুকু মিস করেছেন আপনি আমাকে। মায়া মুখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলে, আপনি কখন এসেছেন? সন্ধ্যায়। মায়া অবাক হয়ে বলে, আল্লাহ, এতক্ষণ? হৃদ হাত বাড়িয়ে আইসক্রিমের বক্সটা পাশে রেখে মার নাকে টেনে বলে, জি ম্যাডাম, এতক্ষণ। হৃদের নাক টানাতে মায়া অতিষ্ঠ হয়ে নাক ঘুষতে ঘুষতে দূরে সরে বলে, উফ, সবসময় আমার নাকের সাথে লাগে কেন আপনি? আমার নাক বড় হয়ে গেলে আপনার কপালেও কখনো বউ জুটবে না দেখিয়েন। মার কথায় দুষ্টুমি খেলে গেল হৃদের চেহারায়। দুষ্টুমি কণ্ঠে হৃদ বলল, তাই, খুমম। হৃদ ট্রাউজারের পকেট এক হাত গুজিয়ে অপর হাতটা চুলে চালিয়ে বলল, আমার কপালে এমনিতেও বউ নাই। বউ বাপের বাড়ি গেছে। আপাতত বউয়ের দরকারও নেই।
যার এমন হট সুন্দরী একটা বিআইন থাকে সেই ব্যক্তির বউ বাপের বাড়ি থাকায় উচিত। সেক্ষেত্রে আমারও আছে। বউকে চাই। আমার তো সুন্দরী বিআইন সাহেবাকে পেলেই হবে। মানে মানে খুব সিম্পল। বউ আমার বাপের বাড়ি গেছে বোনের বিয়েতে। তাই আপাতত আমি সিঙ্গেল। যেহেতু বউ নাই, তাই সুন্দরী বিআইনের সাথে পরকীয়া চালাবো গোপনে। কি বলুন বিআইন সাহেবা? চলেন শুরু করি। হৃদের কথায় মায়া নাক মুখ ছিটকে দূরে সরে যেতে যেতে বলল, ছি, এত বাজে আপনি! বউ রেখে শেষে বিআইনের সাথে পরকীয়া! ছি ছি, আস্তাগফিরুল্লাহ! মার নাক চিটকানোতে হৃদ হেয়ালি করে বলল, ছি কি আছে? আজব! সুন্দরী বিআইনদের উপর জন্মসূত্রে বিআইদের একটা দাবি আছে না? সেই ক্ষেত্রে আমার দাবিটা তো শত আনায় পূর্ণ। তাছাড়া আমার এই মুহূর্তে সুন্দরী বিআইনের সাথে পরকীয়া করাটা ফরজ হয়ে গেছে। এমনিতে 7 দিনের উপোস আমি। তারপর আবার ঘরে বউ নাই। রাতে ঘুমাতে পারি না। অঙ্গ জ্বালা জ্বালা করে। তাই আজকের রাতে বউয়ের জায়গায় সুন্দরী বিআইনেকে গিলে খাবো। জন্মসূত্রে বিআইদের দাবিও পূরণ হয়ে যাবে। কি বলুন বিআইন? চলুন শুরু করি। হৃদ হাত বাড়িয়ে এগিয়ে আসতেই মায়া পুনরায় চিৎকে দূরে সরে বলল, নাউজুবিল্লার কথাবার্তা! ছি ছি, অসভ্য বিআই আমার! আস্তাগফিরুল্লাহ! আস্তাগফিরুল্লাহ! সরুন! কথাগুলো বলতে বলতে মায়ার হৃদকে পাশ কাটিয়ে দরজার দিকে দৌড়াতে গেলে হৃদ পিছন থেকে মায়াকে আটকে ধরে বলে, আমি 1 সপ্তাহ পর বাসায় আসছি। আপনাকে সহজে পালিয়ে যেতে দিব ম্যাডাম। আগে আমার স্বার্থ পূরণ হোক, তারপর বাকি সব। কথাটা বলতে বলতে হৃদ হালকা ঝুঁকে মায়াকে কোলে তুলে নিল। বিছানার দিকে এগোতে নিলে মায়া লজ্জায় আশ্চর্য হয়ে হৃদের বুকের টি-শার্ট টেনে মুখ লুকিয়ে হাত পা ছুটিয়ে বলে, একদম না, ছাড়ুন বলছি। আমি আয়ন ভাইয়ার হলুদ অনুষ্ঠানে যাব। সবাই ছাদে। আমি সেখানেই যাব। ছাড়ুন। হৃদ মায়াকে বালিশে শুয়ে দিয়ে নিজের নাকমা আর নাকে ঘষে নিচু স্বরে বলে, তোমাকে ছাড়া বাহিরে সবার চলবে বউ। তাদের ফাংশনও শেষ হবে। কিন্তু তোমাকে ছাড়া আমার এখানের কিছু চলবে না। না শুরু করা যাবে আর না শেষ। সুন্দরভাবে শেষ হয় আয়নের আর জুইয়ের বিয়ে। মেহেরবানের হাত ধরে বধূ বরণ করা হলো জুইয়ের। গায়ে খয়েরি রঙের লেহেঙ্গা পরে লম্বা ঘোমটার সহিত খান বাড়ির ড্রয়িং রুমে বসে আছে জুই। চারপাশ থেকে খান বাড়ির আত্মারা জুইকে ঘিরে বসে আছে বউ দেখায়। জুই নত মস্তিষ্কের মার এক হাত চেপে বসে আছে অস্থিরতায়। লজ্জা, ভয় আর অস্থিরতা জেগে আছে মনে। নিয়ম অনুযায়ী জুইকে চৌধুরী বাড়িতে বউ হিসাবে উঠানোর কথা থাকলেও নাহিদ চৌধুরী মৃত্যুতে মেহেরবানের মানসিক সুস্থ না থাকায় আয়নের বিয়ের অনুষ্ঠান তারা খান বাড়ি থেকেই করে। এত আয়োজন মেহেরবানের দ্বারা একা সামলানো সম্ভব হবে না বলে তাই সবকিছু ঠিকঠাক চলছিল। মায়াও হাসি মুখে স্বাভাবিকভাবে জুইয়ের পাশে বসেছিল, কিন্তু বিপত্তি ঘটল হৃদের হঠাৎ আগমনে তাণ্ডবে। তখন সন্ধ্যা প্রায় 7টা 10। হৃদের গায়ে তখনও অফিসিয়াল গেটআপ ছিল। মূলত সে আয়নের বিয়েতে ছিল না। তোত্তারামি করে নিজের অফিসে চলে গিয়েছিল সবার না করার শর্তেও। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বিপত্তি বাজল তখন যখন মার হসপিটালের রিপোর্ট কার্ডগুলো হেনা খানের জায়গায় সার্ভেন্টটি আসিফের কাছে পৌঁছে দেয় তখন। কাল রাতেই মার হসপিটালের রিপোর্ট কার্ডটি আসিফের হাতে তুলে দিয়েছিল সার্ভেন্ট লোকটা। আসিফ বিয়ের ঝামেলা হৃদের হাতে তখন পৌঁছায়নি এবং হৃদকে পরে দিবে বলে হৃদের একটা জরুরি ফাইলের সঙ্গে রেখে দিয়েছিল। যেটা আজ সন্ধ্যায় হৃদ ফাইল চেক করতে গিয়ে দেখল। হসপিটালের রিপোর্টে মায়া নামটা দেখে হৃদ প্রথমে চমকেছিল। মার অসুস্থতার কথা চিন্তা করে উদ্বিগ্নতার সহিত সেটি চেক করতেই হৃদ বুঝল মায়া প্রেগন্যান্ট। বিষয়টি হৃদের মাথায় ব্রজপাত হওয়ার ন্যায় ছিল। মায়া পুনরায় প্রেগন্যান্ট হওয়াটা ছিল ইম্পসিবল। যেটা হৃদের কাছে অবিশ্বাস লেগেছিল। কিন্তু বারবার রিপোর্ট চেক করেও একই উত্তর পেয়ে রেগে উঠে হৃদ। ধোঁকা জিনিসটা বরাবরই পছন্দ না তার। বউকে সে ভালোবাসে, তার মানে এই না যে সে সবসময় ছাড় দিবে। ধোঁকাধারি করার পর তো মোটেও নয়। খান বাড়িতে ঢুকেই হৃদ সবার প্রথমে মায়াকে হাসি মুখে জুইয়ের পাশে বসা থাকতে দেখে রাগান্বিত ভঙ্গিতে হৃদ সেদিকে এগিয়ে গিয়ে মায়া বাহু টেনে দাঁড় করিয়ে ঠাস করে থাপ্পড় বসায় মার বাঙ্গালে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় উপস্থিত সবাই। হৃদের হঠাৎ থাপ্পড়ে অবুঝের মতন গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মায়া। হেনা খান মার পাশে ছিল। হৃদের থাপ্পড় মারাতে তিনি উত্তেজনা ভঙ্গিতে জুইকে রেখে মায়াকে নিজের বুকে টেনে নিতে নিতে হৃদকে কড়া গলায় বলল, হৃদ, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? মেয়েটাকে শুধু শুধু মারছিস কেন? হৃদ রাগে কটমট করে দাঁতে দাঁত পিষে হাতের রিপোর্টটাকে কোচলায়।
পিছনে দাঁড়িয়ে থাকা আসিফকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে, আসিফ, ড্রয়িং রুমের সবাইকে বাহিরে নিয়ে যা দ্রুত। হৃদের আদেশ স্বরূপ তাই করল আসিফ। খান বাড়ির সদস্যরা ছাড়া বাকি সকল আত্মীয়দের বাড়ির বাগানের দিকে নেওয়া হলো। ভিতরে ড্রয়িং রুমে রইল হেনা খান, মেহেরবান, জুই, কিয়া, সাহেবা, নিহা আর মারিয়া। বাড়ির বাকি পুরুষরা আপাতত বাহিরে আছে আয়নকে নিয়ে। আরাফ খানও সেখানেই আছে। সকলে বের হয়ে যেতেই হৃদফের মার বাহু টেনে নিজের কাছে আনতে চাইলে বাধা দেয় হেনা খান। হৃদ চেতে উঠে রাগে বসে হাতের রিপোর্টটা ছুঁড়ে ফ্লোরে ফেলতে ফেলতে মার উদ্দেশ্য বলে, তোরে আমার বারবার নিষেধ করার পরও তুই কেন আমাকে ঠেঙ্গিয়ে একবারের জায়গায় দুইবার করে প্রেগন্যান্ট হলি? তোকে বলেছিলাম না আমার বাচ্চা চাই না, তারপরও কেন তুই আমার কথা শুনলি না? হৃদের কথা বোধগম্য হতেই উপস্থিত সবাই থমথমে খেয়ে মার দিকে তাকালো অবিশ্বাস চোখে। মায়া থাপ্পড় খেয়ে এতক্ষণ কান্না করলেও হৃদের কথা এবার চুপ হয়ে যায়। খুশিতে চোখ মুখ জ্বলে ওঠে। হেনা খানসহ বাসার সবার একই অবস্থা। খুশিতে আটখানা হয়ে ওঠে মার প্রেগন্যান্ট এই সংবাদটি পেয়ে। মায়া পুনরায় কনসিভ করেছে বিষয়টি সবার কাছে বিশাল বড় কিছু পাওয়ার ন্যায় আনন্দের লাগলেও হৃদের কাছে ছিল কাটা বিষে সমতুল্য কিছু। হৃদের বেবি চাই না মানে চাই না। এখানে বউকে হারিয়ে তো মতেও না। আগে বউ তারপর বাকি দুনিয়া। মায়া হৃদের কথায় খুশিতে আটখানা হয়ে ঘোর মাঝেই অবিশ্বাস গলায় বলে ফেলল, সত্যি আমার বাবু হবে। মার এই সামান্য কথায়ও হৃদ চেতে ওঠে। সে কি হেরালি করছে এখানে? তার সবকিছু ছেলেখেলা লাগে এই বেয়াদব বউয়ের কাছে। হৃদ তোত্তারে আসতে চাইল মায়াকে মারতে। হেনা খান বাধা দিয়ে দাঁড়ায় মাঝে। তিনি মার সঙ্গ দিয়ে হৃদকে পরপর কড়া শাসন করতেই হৃদ নিজের কন্ট্রোল হারায়। হাতের কাছে যা পাচ্ছে তাই উল্টো ফেলছে ফ্লোরে। মোট কথা ছোটখাটো ভাঙচুরের একটা তাণ্ডব ঘটে গেল ড্রয়িং রুমে জুড়ে। উপস্থিত সবাই ভয়ে নিশ্চুপ হয়ে যেতে হেনা খান জোর গলায় বলে, মেয়েটাকে আঘাত করছিস কেন? এই বাচ্চা কি তোর না? নিজের সন্তানকে মেনে নিতে এত দ্বিধা কিসের তোর? সবকিছুতে তোর কথায় শুনতে হবে কেন অন্যকে? হৃদ চেঁচিয়ে উঠে বলে, সন্তান আমার। আমি বলছি ওকে প্রেগন্যান্ট হতে। আর বাড়িয়ে কেন প্রেগন্যান্ট হলো? আমার সুখ কি ওর সহ্য হয় না? 2 দিন পর পর আমার জন্য টেনশন কিনে আনে। 4টা মাস শান্তিতে সংসার করতে পারিনি, এর মধ্যে 2বার কনসিভ করেছে ও। আমি কি মরে যাচ্ছিলাম? এত তাড়াহুড়ো কিসের ওর? কেন নিজের জীবনকে রিস্কে উঠাল? মিসক্যারেজের পরপর কনসিভ করা নিষেধ। ডাক্তাররা পার্সোনালি এই বিষয়ে পরামর্শ দেয় নিম্নে 5-6 মাসের আগে বেবি প্ল্যানিং না করতে। সেখানে তোমার নাতনি আমাকে ঠেঙ্গিয়ে 2 মাসে মাথায় পুনরায় কনসিভ করলো কেন? এই রিপোর্ট কি লেখা আছে জানে? তোমার নাতনি উপযুক্ত নয় এখন বেবি নেওয়ার জন্য। প্রেগন্যান্সিতে অনেক কমপ্লিকেটেড আছে। ওর বয়স কম। তারপরও যদি এই বেবিটা স্বেচ্ছায় কন্টিনিউস করে তাহলে জীবনের রিস্ক 90%। হয় বাচ্চা নয়তো মা। এখন তুমি বলো তোমার নাতনিকে আমার কি করা উচিত? জানে মেরে দেওয়া উচিত না? ওর জন্য আমি কেন অশান্তিতে থাকব? ও কনসিভ করেছে, এটা ওর দোষ। আমি বলছি ওকে প্রেগন্যান্ট হতে বলি নাই। তাই এই বাচ্চা আমার না, কিন্তু বউ আমার। তাকে হেফাজত করার দায়িত্ব আমার। চল তুই হসপিটালের এখনই অ্যাবর্শন করবি। এই বাচ্চা আমার না, তুই আমার। হৃদের কথা চমকে উঠে সবাই। হেনা খান বাধা দিতে গিয়েও বাধা দিতে পারে না মার জীবনের কথা ভেবে। এতকাল পরে খান বাড়িতে সুখ ধরা দিয়ে যে এইভাবে চলে যাবে ভাবি তিনি। আল্লাহ বড় কঠিন পরীক্ষার সম্মোহনী করেছেন ওনাদের। এই থেকে বের হওয়ার পথ জানা নেই। যদি তিনি বাচ্চাটার লোভ করে তাহলে মায়াকে হারাতে হবে। আর মায়াকে হারালে হৃদকেও হারাতে হবে। হয়তো চিরতরে হৃদ উনাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিবে তখন। এবং দেখা যাবে বাবা হয়ে নিজের সন্তানের মুখ দর্শন করবে না পন্ত চিরজীবন। তার ছেলে ভালো হৃদের কথায় মেনে নেওয়া। আল্লাহ দেওয়ার মালিক, তিনি নিশ্চয়ই এই কঠিন সমস্যা হতে বের করবেন। হেনা খান মনে মনে দোয়া করল। হৃদ এগিয়ে এসে মার হাত টেনে ধরতে চাইলে মায়া ভয়ার্ত ভঙ্গিতে উত্তেজিত হয়ে দৌড়ায় সিঁড়ির দিকে। মরে যাবে তারপর নিজের বাবুকে কিছু করবে না। এবার আসুক যত ঝড় তুফান, মায়া ভয় পাবে না। মার হঠাৎ দৌড়ে চমকে উঠে সবাই। এই অবস্থায় মার দৌড়ানো মানে আরো রিস্ক। সবাই মায়াকে নিষেধ করল দৌড়াতে। মায়া শুনল না। হৃদ থেকে পালিয়ে বাঁচতে ভয়ে সামনের দিকে দৌড়াতে গিয়ে পা বেজে হুচট খেয়ে উপর হয়ে পড়ল ফ্লোরে।
হাঁটুতে ব্যথা পেয়েও তার পরোয়ানা না করে তৎক্ষণাৎ উঠে আবারও সামনের দিকে দৌড়াতে চাইলে হৃদ পিছন থেকে চেঁচিয়ে বলে, ঋতো, ঋতো, প্লিজ দৌড়িও না, তোমার জন্য ভালো হবে না, দাঁড়াও তুমি। ঋতো, মায়া শুনল না। প্রাণপূর্ণ দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে চাইলে হৃদ পিছন থেকে এসে মার বাহু ধরে কাছে টানে। হৃদ দু হাতে আঁচলে মায়াকে বুকে নিতে মায়া ধস্তাধস্তি করে জোর গলায় কেঁদে উঠে বলে, আমি কখনো এবারোশন করব না, ছাড়ুন আমাকে, আমি আমার বাবুকে চাই, আমি দিব না কাউকে আমার বাবুকে মারতে, আপনি আমার বাবুকে মারার চেষ্টা করলে আমিও আমার বাবুর সাথে মরে যাব, তখন থাকিয়েন আপনি একা একা, তারপরও আমি আমার বাবুকে ছাড়ব না। মার হাউমাউ কান্নাতে হৃদ মায়াকে ছেড়ে দেয়। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার, ইচ্ছের করছে বউকে পিটিয়ে সোজা করে দিতে। হৃদ রক্তিম চোখে মার দিকে তাকালো, চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, তোর আমাকে চাই নাকি বেবিকে? মার সহজ সরল উত্তর, বেবিকে চাই। মার কথায় হৃদ আরও তেতে ওঠে। মার জীবনে সে কখনো গুরুত্বপূর্ণ ছিল না, যার অস্তিত্ব নেয় সেই বাচ্চার জন্য তাকে অমূল্য করে দেওয়াটা হৃদের বেদনার কারণ হলো। হৃদের কথা হলো মার জীবনে হৃদ আগে থাকবে, তারপর বাকি দুনিয়া। কিন্তু মায়ার হৃদের উপরে সবাইকে রাখে বলে হৃদ তেতে উঠে পাশের ফ্লাওয়ার ভাজটা মাথার উপর তুলে ফ্লোরে ফেলে মার দিকে আঙ্গুল তুলে বলে, তুই থাক তোর সন্তানকে নিয়ে, আমি আর জীবনেও তোর কাছে আসব না। তোর মতন বেয়াদব বউ আমার দরকারই নেই। হৃদ খান বাবা হবে বিষয়টি বাতাসে গতিতে ছড়িয়ে পড়ল খান বাড়ির মেহমানদের মাঝে। সবার মাঝেই উৎফুল্লতা দেখা গেল, কেউ কেউ আবার অগোচরে খানিকটা দৃষ্টিও বাকাল মার প্রতি হিংসায়। তবে সবকিছুর মাঝে মার প্রতি দয়াটায় বেশ করে করল সবাই। আর মায়া, তার যেন 1 কেজি রক্ত বেশি বেড়েছে বেবি হবে বলে। হৃদ যে রাগ করে বাসা ছাড়ল সে দেখে কে দিব্যি খুশিতে আটখানা হয়ে আছে, মুখের হাসি যেন পড়ছেই না। আনন্দ এতটা যে লজ্জা পাওয়ার বিষয়টাও কাজ করছে না। মায়া এক কথা, ওর বাবু হবে তো মায়া খুশি হবে না, প্রকাশ করবে না মায়া ওর বাবুকে পৃথিবীতে নিয়ে আসা নিয়ে কতটা খুশি। মার সকল আশা আল্লাহ তাআলা পূরণ করছেন, তাহলে মায়া কেন আল্লাহ শুকরিয়া আদায় করবে না খুশি হয়ে বড়। বিয়ে আমেজে ছেড়ে একে একে সবাই মায়াকে দোয়া করে বের হলো মার রুম থেকে। হেনা খান মায়ার সাথেই বিছানায় বসা। আরাফ খান হৃদের বাবা হওয়ার সংবাদ পেয়ে মিষ্টি ভাণ্ডার খালি করছে মানুষের মাঝে বিতরণের। সবাই মায়া রুম থেকে বের হয়ে যেতে হেনা খান বেশ কিছু সময় পর উঠে দাঁড়ায় জায়গায় ছেড়ে। বাড়িতে বিয়ে, হাতে কাজ বেশি, তাই আপাতত নিচে যাবেন। তিনি মায়াকে রেস্ট করতে বলে মার মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তিনি মার কনসিভ করা নিয়ে অনেকটা খুশি, কিন্তু মায়ার রিপোর্টের বিষয়ে বেশ চিন্তিত। মা হারিয়ে সন্তান ওনারা চান না, আল্লাহ দরবারে মা সন্তান দুটোই সুস্থভাবে চাই। এবার আল্লাহ যেন সহায় থাকেন ওনার পরিবারের প্রতি, এই দর করেন হেনা খান। চিন্তায় চিন্তায় হেনা খান রুম ছেড়ে বের হয়ে যেতেই মায়া উঠে দাঁড়ায়। গায়ের কালো জামদানি শাড়িটা টেনে ঠিক করে রুম থেকে বের হয়। তখন হৃদ বাসা থেকে রাগ করে চলে গেলেও মায়া জানে কিছুক্ষণ পর ঠিকই চলে আসবে, একা থাকতে পারবে না মায়াকে ছাড়া। তাই আপাতত নিশ্চিত মনে আয়নের রুমের দিকে এগোলো জুইয়ের জন্য। রাত 11টা 20 বাজে। জুই কেমন আছে একবার দেখা দরকার। মায়া আয়নের রুমে ঢুকতেই দেখল জুইকে ঘিরে বসে আছে আয়নের ফুফাতো কাজিনরা। মায়া এগিয়ে জুইয়ের একপাশে বসতেই খুব করে মার হাতটা চেপে ধরে জুই অসহায়ত্ব প্রকাশ করে। মায়া কপাল কুঁচকে তাকাতেই জুই বুঝায় সে ফ্রেশ হতে চাই। মায়াও তাই করল। সবাইকে রুম থেকে বিদায় করে জুইকে ওয়াশরুম পাঠালো। জুই ফ্রেশ হয়ে মায়াকে বিছানায় নিশ্চিত মনে বসে থাকতে দেখে এগিয়ে আসতে আসতে বলল, তুই কি সত্যি এই বেবিটাকে কন্টিনিউ করতে চাস ঋতু? জুইয়ের হঠাৎ প্রশ্ন কপাল কুঁচকে আসে মায়া। প্রশ্নটা মোটেও পছন্দ হয়নি, তাই উত্তরটাও কড়া দিল। বাজে কথা বললে চলে যাব কিন্তু জুই, আমার বাবু, আমি তাকে কন্টিনিউ না করার প্রসঙ্গ আসছে কোথায় থেকে? মায়া শক্ত গলায় খানিকটা নরম হয়ে আসল জুই। দুই বোনের মাঝে সে ঝামেলা চায় না। তবে মার শারীরিক কন্ডিশন ও হৃদের রেগে যাওয়াতে জুই এই প্রশ্নটা করেছিল মায়াকে। জুই এগিয়ে এসে হাতের টাওয়ালটা কোলের উপর নিয়ে বিছানায় বসল মার মুখোমুখিতে। নরম গলায় বলল, ভাইয়া যে রেগে আছে তোর উপর সেটা কি করবি? সে কিছু না, উনার মর্জি মতো কোনো কিছু না হলেই রেগে যায়, এটা নতুন না। এখন রেগে আছে, কিন্তু দেখবি একটু পর ঠিকই এসে হাজির হয়ে যাবে আমার কাছে।
এই অবস্থায় তো আমাকে মোটেও একা ছাড়বে না আমি জানি। উনি মুখে মুখে 100 বার আমার সাথে রাগ করে বলে, চলে যাব, থাকবো না। কিন্তু আজ পর্যন্ত আমাকে ছাড়া একা থাকতে পেরেছে। এতদিন যখন দূরে থাকতে পারেনি আগামীতেও পারবে না। এখন আমি একা নয়, উনার সন্তানও আছে আমার সাথে। তাই উনার আমাদের একা ছেড়ে যাওয়ার পথ বন্ধ। মার কথায় অবাক হওয়া সুরে জুই বলে, এত বুঝিস ভাইকে? একদম। তাহলে ভাইয়ের টেনশনটা কেন বুঝতে চাচ্ছিস না? তোর কিছু হলে ভাই ভালো থাকতে পারবে। তাওয়াক্কাল তো আলাল্লাহ। আল্লাহ উপর ভরসা, তিনি দেখবেন আমাদের। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। আমার এই মুহূর্তে শুধু বাবুকে ছাড়া অন্য কোনো চিন্তা নেই। আমি জানি উনি আমাকে নিয়ে টেনশনে আছে। কিন্তু আমি এটাও জানি উনি আমাদের খেয়াল খুব ভালোভাবে রাখবেন। আমার বহু সাধনার ফল আমার সন্তান। প্রথমবার আমি ব্যর্থ হয়েছি, তাই বলে দ্বিতীয় হাল ছাড়ব না। যা হবার তা দেখা যাবে। মরার হলে এমনই মরব, তারপরও সন্তানের খুনি হব না, ইনশাআল্লাহ। সন্তানকে দুনিয়ায় আলো দেখানোর শেষ চেষ্টাটা পর্যন্ত করব আমি, এবার যত কিছু হোক না কেন। মায়ার দৃঢ় মনোবলে অবাক হলো জুই। মার নিজের সন্তানের জন্য এতটা সাহসিকতার সত্যি প্রশংসনীয়। টিল টিল। রাত প্রায় 1টা ঘরে। জুই বসে থাকতে থাকতে হাটে খেলান দিয়ে মাথা ফেলে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎই কাঁচা ঘুমে মধ্যে দূর ফুরিয়ে উঠে বসে দরজার সামনে থেকে মানুষজনের কাউমাউ গুঞ্জনের শব্দ শুনে। কয়েক সেকেন্ডের ব্যবধানে জুই বুঝতে পারে আয়নকে দরজার সামনে আটকিয়ে রেখেছে টাকার জন্য, যার জন্য কোলাহলের শব্দ শোনা যাচ্ছে বেশ করে। অস্থিরতায় জুই নড়েচড়ে বসে বসলেও হাত পা ক্রমশই শীতল হয়ে আসছে বাহির থেকে আয়নের গলা শুনে। এতদিন তো অসভ্য ডাক্তার মুখে মুখে নির্লজ্জ হয়ে বেড়াত, কিন্তু আজ তো জুই স্বয়ং তার ঘরে, তারই বিছানায়, তারই বউ সেজে বসে আছে। এবার কি হবে জুইয়ের? ভিতরকার অস্থিরতায় জুই কি করবে ভেবে না পেয়ে ভয়ে দ্রুততার সঙ্গে খাট থেকে নেমে লুকাল রুমের কর্নারে করবাদের পিছনে। জুই ন্যাকা নয়, আর না ন্যাকামি সে করে। কিন্তু এই মুহূর্তে বুদ্ধি তার দ্বিগুণ হারে রূপ পেয়েছে আয়নের আগমনে। এই রাতের জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকলেও আয়নের গলা স্বর শুনে সবকিছু গলিয়ে ফেলেছে নিজের মাঝে। ভয় নাকি লজ্জা কি নিয়ে সে এত উত্তেজিত হচ্ছে সেটাও ঠিকঠাক বুঝতে পারছে না। হয়তো দুটো জিনিসই একত্রে কাজ করছে জুইয়ের মাঝে। এজন্য আয়ন কাজিনদের টাকার ঝামেলা মিটিয়ে রুমে ঢুকে দরজা লক করে পিছন ঘুরে ডিম লাইটের আবছা আলোয় খালি খাটটার দিকে তাকালো। জুইকে বিছানা না দেখে স্বাভাবিকভাবেই মনে করলো হয়তো জুই ওয়াশরুম গিয়েছে। তাই বন্ধ দরজা ওয়াশরুমের দিকে তাকাতে তাকাতে রুমের আলো জ্বালিয়ে রুমটা ফর্সা করলে বুঝতে পারল না দরজাটি তো বাহির থেকে লক করা। তৃষ্ণার্ত চোখ হাওড়িয়ে আয়ন ঘর থেকে বারান্দার দিকে উকি মারল গায়ের মুজিব কোটটা টেনে খুলে সোফায় ফেলতে ফেলতে। গায়ে তার শুভ সাদা পাঞ্জাবি পরা। ফ্রেশ হওয়ার তেমন প্রয়োজন নেই, কারণ সে ফ্রেশই আছে। রাত 11টার দিকে সে একবার গোসল করে নিয়েছিল সারাদিনের ক্লান্তিতে। তারপর কলিগদের বিদায় করতে করতে এতটা সময় পার হলো। আয়ন জুইয়ের খুঁজে বারান্দার দিকে যায়। সেখানেও জুইকে খুঁজে না পেয়ে কপাল কুঁচকে আসে আয়নের। সদ্য বিবাহিত পুরাতন বউ তার এইভাবে নিখোঁজ হয়ে গেল। হদিশ ছাড়া লাপাত্তা। বাসর কি সে মশা মেরে মেরে পার করবে? ঠিকঠাক টাকা পরিশোধ করেও তার ভাগের বউ পাবে না। এত বড় অন্যায়। আচ্ছা কাজিনা তার বউ মেরে দিল না তো? হায় হায়, বউ ছাড়া বাসর! ছি, কি বাজের সময় এলো তার! এমনই সে পিছনে পড়ে গেছে। হৃদ অলরেডি বাবা হয়ে বসে আছে, আর সে এখনো বাসরটায় শেষ করতে পারল না। কি কপাল তার! ওইদিকে ছেলের বউ দুনিয়াতে চলে আসছে আর সে এখনো তার বউকে খুঁজে পাচ্ছে না। বাকি কখন কি করবে আল্লাহ জানে। কবে যে তার ছেলেটা দুনিয়াতে আসবে, উফ! সবকিছুতেই দেরি। এত দেরি হলে তো ছেলে তার সঠিক সময়ে বউ পাবে না। হৃদ যা মানুষ নিশ্চিত তার ছেলে ছোট বলে বিয়ে দিতে চাইবে না। ইসস, টেনশন তো এখনই হয়ে যাচ্ছে। না জানি ছেলেটা দুনিয়াতে আসার পর আরও কত টেনশন করতে পুত্রবোধ করে আনার জন্য। যত কিছুই হোক, হৃদের মেয়েকে ছাড়া যাবে না। ভিলেন বাবার মেয়েকে বিয়ে করাতে হবে, ছেলেকে দিয়ে নয়তো হবে না। কিন্তু তার স্বপ্ন তো তখন পূরণ হবে যখন নিজের বউটাকে পাবে। বউ ছাড়া ছেলের মুখ কি সে ইহ জীবনে দেখতে পারবে? উফ! অনেক বিরক্তির সহিত আয়ন রুমে প্রবেশ করল, উদ্দেশ্য বউকে খুঁজে বের করা। পাজি কাজিং গুলারে 2-4টা ধমক না দিলেই নয়, দরকার হলে গাল চড়িয়ে লাল করে দিবে। এই সিরিয়াস মুহূর্তে এসে তার সাথে মজা নেওয়া, বউকে গায়েব করে দেওয়া বের করবে।
সে কি তাদের ভাগে টাকা দেয়নি? তাহলে তার ভাগের বউ কই? সে যে এমনই পিছনে পড়ে গেছে সেই খবর আছে কারো? বিরক্তি চেপে আয়ন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটি রাগ নিয়ে খুলতে খুলতে পরিচিত ঘ্রাণ নাকে পেল। আয়ন কপাল কুঁচকে পরপর কয়েকবার সেই ঘ্রাণটি নিয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করল কোথায় থেকে আসছে সেই ঘ্রাণটি। ড্রেসিং টেবিলের পাশে কবাডের কোণায় পর্দার আড়ালে জুইকে লুকিয়ে থাকতে দেখে মুহূর্তেই একটা ভ্রু উঁচু করে সেদিকে তাকালো আয়ন। জুই লুকিয়েছে, কিন্তু কেন? আয়ন প্রথমে জুইয়ের হেজিটেশন ধরতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে কারণটি বুঝতে পেরে ঠোঁট কামড়িয়ে হেসে উঠে হাতের ঘড়িটা টেবিলের উপর রেখে এগিয়ে গেল জুইয়ের দিকে। হাত বাড়িয়ে খুব করে জুইয়ের একটা হাত টেনে পর্দার আড়াল থেকে টেনে বের করে আনতে আনতে বলল, জুই আপনি লুকিয়েছেন কেন? জানেন না আমরা এমনই পিছনে পড়ে গেছি? সেখানে আপনি লুকিয়ে আরও পিছনে ফেলে দিচ্ছেন আমাকে। হৃদ যে বাবা হয়ে গেছে সেই খবর আছে আপনার। আমি কখন বাবা হব? আয়নের কথা লজ্জায় ছিটিয়ে পড়লে জুই। এই লাগামহীন কথাবার্তা আর আচরণের ভয়ই তো সে লুকিয়েছিল। লজ্জা আর জুই তৎক্ষণাৎ ঘুরে পর্দা দিয়ে মুখ ঢেকে নেয়। আয়ন এগিয়ে এসে ঘনিষ্ঠ হল জুইয়ের সাথে। জুইয়ের পিঠ আয়নের পিঠে ঠেকতেই তরতর করে কেঁপে জুই। আয়ন জুইয়ের পাতলা শাড়ি বেদ করে উন্মুক্ত উদরে হাত ছোঁয়াতেই জুইয়ের সমস্ত কা নাড়িয়ে কেঁপে উঠে খপ করে আয়নের হাতটা শাড়ির উপর দিয়ে চেপে ধরতে আয়ন পিছন থেকে দুহাতে জুইকে গভীরভাবে জড়িয়ে ধরতে ধরতে বলে, জুই আজকে গোসল করেছেন নাকি আমি গোসল করিয়ে দিব বলে বিনা গোসলে বিয়ের পিড়িতের বসেছেন কোনটা? আয়ন পরপর উষ্ণ ঠোঁট জুইয়ের কানে ছোঁয়াতেই খুই হারালো জুই। লজ্জায় আর্স্ট হয়ে অস্থিরতার সঙ্গে তৎক্ষণাৎ পিছন ঘুরে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে। আয়ন হেসে উঠে জুইকে বুক থেকে উঠাতে চাইলে লজ্জায় জুই আরও শক্ত করে ধরে রাখলো আয়নকে। আয়ন এদিক সেদিকে তাকালো। রুমের লাইট চোখে লাগার মতন। না নেভালেই নয়। আয়ন পুনরায় জুইকে ছাড়ানোর চেষ্টা করে না পেরে পিছন হাঁটল জুইকে টেনে নিজের সাথে। জুই গা ছেড়ে পা ফ্লোরে মারিয়ে চলল আয়নের সাথে বিছানা অবধি। আয়ন বামে খানিকটা ঝুঁকে দেয়ালে সুইচ টিপে লাইট নিভিয়ে জুইকে এবারও নিজের থেকে সরাতে চাইল। কিন্তু পারল না। জুই লজ্জা থেকে বাঁচতে তখনও আয়নকে শক্ত করে জড়িয়ে ধরেই থাকল, ছাড়ল না। আয়ন ফের জুইকে ছাড়ানোর চেষ্টা করে, না পেরে হতাশ গলায় বলে, জুই আমার রাতটা এভাবে নষ্ট করার ধান্দা পাকিয়েছেন আপনি। তাহলে শুনে রাখুন আজ কিন্তু আমিও হাল ছাড়ব না। আপনি এদিকে দেরি করবেন, আমি ওদিকে দেরি করব। তারপরও ছাড়াছাড়ি নেই। লজ্জা আর জুই নড়াচড়া বিহীন শক্ত করে আয়নকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে থাকল। লজ্জাটা যেন আজ বেশিই লাগছে। এই লজ্জা থেকে বাঁচতেই তো আয়নের বুকে জায়গায় ঠাঁই করাও। আয়ন হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা করল, কি করবে? বউ তত্তারামি করলে কি করা যায়? আর তো মানা যাবে না। এমনই সে পিছনে পড়ে আছে। আয়ন দুষ্টু বুদ্ধি করে ডিম লাইটের আলোয় আলোকিত জুইয়ের উন্মুক্ত পিঠে ব্লাউজের ফিতার দিকে তাকালো। কি মনে করে ঠাস করে সেটা খুললে দিল। আয়নের হঠাৎ কাজে জুই চমকালেও আয়নকে ছেড়ে দিল না, বরং ভয়ে সিটিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নিজের টেকনিক কাজ করতে না দেখে কপাল কুঁচকে আসে আয়নের। বুকের উপর জুইয়ের দিকে খানিকটা সময় কপাল কুঁচকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে হাত বাড়িয়ে জুইয়ের কাঁধের কাপড়টি সরিয়ে ঠাস করে ঝুঁকে কামড় বসায় সেখানটায়। আকস্মিক ঘটনায় হতভম্ব জুই কাঁধের ব্যথায় কুকড়ে উঠে আয়নকে ছেড়ে খানিকটা দূরে সরে গেল কাঁধ ঘষতে ঘষতে। আয়নের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বিষয়টি বুঝার চেষ্টা করতেই দেখা গেল আয়নের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নিজের বোকামির জন্য জুই কিছু করবে তার আগেই বাধা পড়ে আয়নের বাহুডোরে। হতভম্ব জুই স্তব্ধ নিবাক হয়ে আছড়ে পড়ে আয়নের বুকে। গোল গোল চোখ দুটো বড় বড় গেল তৎক্ষণাৎ। পা উঁচিয়ে আয়নের পাঞ্জাবি কলার চেপে ধরতে আয়ন জুইয়ের ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল মিনিটের ব্যবধানে। জুই বঙ্গাল। তরতর করে কেঁপে উঠল আয়নের বক্ষতল। আয়ন জুইয়ের সেই কম্পন বাড়িয়ে দিয়ে সময়ের সাথে সাথে প্রেময় উষ্ণতা ছড়িয়ে দিল রুম জুড়ে। মায়া কথা মতো ঠিকঠাক হৃদ এসে হাজির হয় ঘন্টা দুয়েক মধ্যে। শত দাঁড়ামি করেও বউ থেকে সে দূরে থাকতে পারে না। এই বিষয়ে সে অনেক আগেই মেনে নিয়েছিল। কিন্তু মায়া কনসিভ করা বিষয়টিতে এখনো সে শত শক করার চিহ্ন নারাজ। কিন্তু তাই বলে বউকে বিপদে ফেলে দূরে চলে যাবে এমনটাও না। রাগারাগিটা আলাদা। একসাথে থেকেও রাগ প্রকাশ করা যায়। হৃদ সেটাই করবে, তারপরও বউ ছেড়ে যাবে না। মায়া বিছানায় পা তুলে বসে হৃদ দিকে তাকিয়ে আছে এক মনে দেখতে দেখতে।
হৃদ কি করছে না করছে সেগুলো মনোযোগ সহকারে দেখছে। রাত প্রায় 1টার ঘরে। হৃদ চেক করে ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে চুপচাপ, না ঘুমাচ্ছে আর না মায়ার দিকে তাকাচ্ছে। দুজনই চুপ। মায়া হৃদের ভয় কথা বলছে না। যদি হৃদ রেগে যায় অথবা রুম থেকে মায়াকে বের করে দেয় এই ভয়। হৃদ না তাকিয়ে বুঝতে পারছে মায়ার দৃষ্টি তার উপর স্থির করা। মায়া বসে থাকতে থাকতে পানি তৃষ্ণায় উঠে এসে ফ্রিজ থেকে হৃদের জন্য রাখা ঠান্ডা পানির একটা বোতল হাতে নিল। ঢক ঢক করে অর্ধেক পানি খেয়ে বোতলটা জায়গায় রেখে আবারও নিজের জন্য ফ্রিজ থেকে আইসক্রিম বের করলো এই ভরা শীতে খাবে বলে। মায়া ন্যাকামি করে খাচ্ছে না। ওর সত্যি গরম লাগছে আর বড্ড তৃষ্ণা পাচ্ছে সবকিছুতে। মায়াকে চামচ লাগিয়ে আইসক্রিম খেতে দেখে হৃদ কপাল কুঁচকে সেদিকে তাকালো। রাগে কটমট করে উঠে গিয়ে মার হাত থেকে ঠাস করে আইসক্রিমের বক্সটা ছিনিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলো, তারপরও মার সাথে কথা বলল না। হৃদ ফ্রিজ বন্ধ করে সামনে ঘুরতেই মায়া হৃদের দিকে ঠোঁট উল্টিয়ে তাকায়। শুধু শুধু মায়াকে কেন আইসক্রিম খেতে বাধা দিল তাও বুঝল না। কিন্তু মায়া বড্ড আইসক্রিম তৃষ্ণা পেয়েছে, না খেলেই নয়। হৃদ সোফায় যে বসতেই মায়া ফের ফ্রিজ খুলে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করতেই হৃদ পুনরায় এসে মার সাথে একই কাজ করল। বিনা বাক্য বয়ে মায়া থেকে আইসক্রিমের বক্সটা ছিনিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিল, ফ্রিজ লক করে দিয়ে নিজের সাথে চাবিটা পর্যন্ত নিয়ে গেল। হৃদের আগ বাড়িয়ে কর্মকাণ্ডে মায়া খানিকটা সাহস পেল। হৃদ মায়াকে রুম থেকে বের করে দিবে না এই বিষয়টিতে নিশ্চিত হতেই হৃদের পিছন পিছন ঘুরঘুর করল মায়া। হৃদ যেখানে যাচ্ছে মায়াও পিছন পিছন যাচ্ছে। হৃদ বসে থাকলে মায়াও হৃদের পাশে বসে থাকছে হৃদের দিকে তাকিয়ে। হৃদ বিরক্তিতে উঠে দাঁড়ায়। এই বেয়াদব বউয়ের জন্য ঠিকঠাক রাগটাও করতে পারছে না সে। এইভাবে পিছন পিছন ঘুরঘুর করলে সে রাগ করে থাকতে পারবে এই জীবনে? সব রাগ চলে যাবে না তার। কিন্তু হৃদ আজ সত্যি অনেক রেগে আছে। স্বেচ্ছায় এই রাগটা সে ধরে রাখতে চায়। সবকিছু ফাজলামি নয়। সন্তান তার এমনই চায় না। সেখানে বউ হারিয়ে সন্তান তো আরও আগে চায় না। বউয়ের বিনিময়ে যদি সন্তান হয় তাহলে এই সন্তানের মুখ সে ইহজীবনে দেখবে না। ভালো থাকার জন্য তার বউটা হলেই হলো। এখন এই একটি কথা বউটাকে কিভাবে বোঝাবে সে? হৃদ ল্যাপটপ বন্ধ করে মায়াকে ঠেঙ্গিয়ে বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়ে উল্টো ঘুরে। মায়া হৃদের ব্যবহারে হতাশ হলো না, বরং স্বাভাবিকভাবেই রুমে লাইট অফ করে নিজের জায়গায় গিয়ে শুলো হৃদের দিকে ফিরে। একটু একটু করে এগিয়ে হৃদের শরীর ঘেঁষে পিছন থেকে হৃদকে জড়িয়ে ধরতেই হৃদ মার হাত ছাড়িয়ে নিল পেট থেকে। মায়া ফের হৃদের পেট জড়িয়ে ধরে, হৃদ ফের মার হাত ছাড়া দিয়ে ফেলে দেয়। মায়া আরও খানিকটা হৃদের শরীর ঘেঁষে শুয়ে শক্ত করে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে হুমকি স্বরূপ বলে, আমি কিন্তু রুম থেকে বের হয়ে যাব আমাকে জড়িয়ে ধরতে না দিলে বলে দিলাম। মায়া হুমকিটা মিথ্যা মিথ্যা দিলেও সেটা কাজ করল। মায়া রুম থেকে চলে যাবে এই কারণে হৃদ আর বাধা দিল না মায়াকে জড়িয়ে ধরতে। মায়া হৃদের বাধা না পেয়ে আর সাহস পেল। এতক্ষণ মায়া ভয় ছিল হৃদ না রেগে মায়াকে রুম থেকে বের করে দেয়। কিন্তু এখন বুঝতে পারে হৃদ আর যাই করুক এই মুহূর্তে মায়াকে রুম থেকে বের করবে না, বরং নিজের সাথে রাখতে চায়। তবে কোথাও বলতে চায় না। মায়া সাহস পেয়ে পটপট করতে লাগলো হৃদের কানের কাছে। দুনিয়ার সব কথা বলছে সে হৃদকে। সারাদিন কি করেছে না করেছে। মূল কথা হৃদ মায়ার সাথে কথা বলুক, এজন্য ওর এত পটপট। কিন্তু হৃদ মার কোনো কথারই উত্তর করছে না আর না মার দিকে ঘুরে তাকাচ্ছে। মায়া পটপট বন্ধ করে মাথা উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদের পিছনে থেকে সঠিক বুঝতে পারছে না হৃদ ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে। মায়া হৃদের বাহু টেনে নিজের দিকে ফেরাতে চাইল কিন্তু হৃদ ফিরল না। বরং বাহু ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিতেই মায়া হৃদের উপর দিয়ে ঠেঙ্গিয়ে অপর পাশে যেতে শুতে চাইলে হৃদের সামনে যথেষ্ট ফাঁকা জায়গায় না থাকায় খাট থেকে পড়তে যেতে নেয় মায়া। কিন্তু হৃদ তৎক্ষণাৎ মায়াকে ধরে ফেলে পড়ে যাওয়া থেকে টেনে মায়াকে বুকে জড়িয়ে নিতে নিতে রাগান্বিত গলায় হৃদ বলে, কি সমস্যা তোমার? শান্তি লাগতেছে না? আমাকে জ্বালাচ্ছে কেন? মায়া দু হাতে হৃদকে আঁকড়ে ধরতে ধরতে বলে, পিছনে শান্তি লাগে না তো, এজন্যই তোর সামনে এসেছি। এবার শান্তি লাগছে। আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখুন, তাহলে আমার আর অশান্তি লাগবে না। সত্যি বলছি। হৃদ বিরক্তি প্রকাশ করলেও মায়াকে আর ছাড়ল না, বরং বুকে নিয়েই রাখল মায়াকে। প্রশ্ন করার ছিল অনেক, কিন্তু নিজের রাগের বশে হৃদ সেদিন আর মায়াকে কোনো প্রশ্ন করল না। তারপর তারপর দিনগুলো বেশ ভালোই গেল।
সময়ের সাথে সাথে হৃদের রাগও পড়ে গিয়েছিল একটা সময় মার উপর থেকে। পড়বে না কেন? যতদিন যাচ্ছিল মার শারীরিক কন্ডিশন আরও ফুটবল হচ্ছিল। এতে করে হৃদের টেনশনও মায়াকে নিয়ে আরও গভীর হচ্ছিল, যার জন্য মার উপর সার্বক্ষণিক একটা এক্সট্রা দৃষ্টি রাখে সবকিছুতে। মার প্রেগন্যান্সিতে কমপ্লিকেটেড থাকার কারণে ছোট থেকে ছোট বিষয়গুলো হৃদের তত্ত্বাবধানে নিয়ে আসে প্রথম দিন থেকে। খাওয়া দাওয়া, ঔষধপাতি সবকিছুই হৃদের নির্দেশ অনুযায়ী করতে হয় মার। মার এলোমেলো খাবার হৃদ বন্ধ করে দিলেও মায়া সেই বিষয়ে প্রতিবাদ করে না। আবার খাবার নিয়েও জ্বালায় না। হৃদ যা খেতে বলে তাই খায়। কষ্ট হলেও খায়, কারণ মায়া হৃদকে দেখে বুঝতে পারে কতটা টেনশনে দিন পার করছে মায়াকে নিয়ে। মাঝে মধ্যে রাতে না ঘুমিয়ে মায়াকে বুকে নিয়ে বসে থাকে অতিরিক্ত চিন্তায়। মার সাপ্তাহিক বা মাসিক টেস্টগুলোও হৃদ নিজে গিয়ে করায় হসপিটালে। রিপোর্ট কি আসে না আসে সেটাও মায়াকে জানায় না। হৃদ নিজেই চেক করে ডাক্তারের পরামর্শে। মূলত মায়াকে ওর কোনো রিপোর্ট সম্পর্কেই অবগত করায় না হৃদ। কিন্তু মার পরিবর্তিত মুড সুইংয়ে হৃদ মাঝে মধ্যে প্রচুর রেগে যায় মাঝে মধ্যে। এই যেমন, হৃদ অফিসে থাকলে হঠাৎ হঠাৎ মায়া কেঁদেকুটে বুক ভাসিয়ে হৃদকে ফোন করে বলে, জলদি জলদি করে বাসায় আসতে। হৃদ টেনশনে কাজ ছেড়ে বাসায় আসলেও মায়া তখন তার কাছে আসতে চায় না, দূরে সরে থাকে এই বলে। পুরুষালী শরীরে ঘ্রাণ লাগে মার নাকে, এজন্য চিল্লাচিল্লি করে হৃদের সাথে। এতে হৃদ তখন অনেকটা রেগে যায়। মায়াকে বলে, নিশ্চিত তোমার ছেলে হবে এজন্য আমাকে সহ্য করতে পারছো না। তোমার ছেলেই আমাকে ফিরতে দিচ্ছে না তোমার কাছে। হৃদের কথায় মায়া তখন খুশিতে আটখানা হয়ে যায়। মায়া ছেলে হবে সেই আনন্দ হৃদকে সাথে সাথে প্রশ্ন করে বলে, সত্যি আমাদের ছেলে বাবু হবে? হৃদ তখন রেগে বলে, আমাদের না, বলো শুধু তোমার ছেলে। বউ আমার, তোমার ছেলে আমার না। জন্মের পর তাকে আমি এতিমখানায় রেখে আসবো দেখিও তুমি। হৃদের কথায় মায়া তখন বলে, যদি আমার ছেলে না হয় মেয়ে হয় তখন কোথায় রেখে আসবেন? হৃদ কথা বলে না, চুপ করে থেকে মার পেটের দিকে তাকায়। তার জীবনে নারী জাতির অনেকটা জায়গায় দখল করে আছে। প্রথমে মা, তারপর দাদি, এখন বউ, এরা সবাই হৃদের ভালোবাসা মানুষ। মায়া হৃদের মতিগতি বোঝার চেষ্টা করে। ছেলের বেলায় চেতে উঠে অথচ মেয়ের কথা বলতেই চুপ হয়ে গেল। হৃদের কি তবে মেয়ে পছন্দ? হৃদের মনের অনুভূতি বুঝতে মায়া তখন মিথ্যা বলে বলল, আমার মেয়ে হলে আয়ন ভাইয়াকে দিয়ে দিব। আপনার সন্তান চায় না। আমার মেয়ে চায় না সমান সমান। মায়া কথাটা যে হৃদের পছন্দ হয়নি তা হৃদের পরিবর্তিত চেহারায় প্রকাশ পেল। তারপরও মায়াকে কিছু না বলে হৃদ রেগে ওয়াশরুমের চলে যেতেই মায়া মুখ বাঁকায়। সারাক্ষণ উল্টাপাল্টা কথা বলে মায়াকে। বউ তার হলে সন্তান কিভাবে তার হয় না? মায়া কি আকাশ থেকে বাচ্চা এনেছে? আজাইরা কথা। মায়া হালকা ফুলা পেটের উপর হাত রেখে সেদিকে তাকিয়ে আদুরে হাত বুলিয়ে আদর করতে করতে বলে, আমার বাবু, আমার বাবু। হৃদ ফ্রেশ হয়ে আসতেই তার কিছুক্ষণ পরই দেখা যায় মায়া হৃদের পিছন পিছন ঘুরঘুর করছে শার্ট আঁকড়ে। হৃদ সেখানে যাচ্ছে, মায়াও সেখানে যাচ্ছে। এই এখন বলে, হৃদের শরীরের ঘ্রাণ সহ্য করতে পারছে না। আবার তার পরক্ষণেই হৃদের গলায় মুখ বুজে ঘ্রাণ নিতে ভালো লাগে বলে। যখন মায়া হৃদের শরীরের ঘ্রাণ নিতে পছন্দ করে বা কোলে চড়ে বসে থাকে তখন হৃদ বলে, এবার নিশ্চয়ই তোমার মেয়ে হবে এজন্য তুমি আমাকে সহ্য করতে পারছ, আমার সঙ্গ চাচ্ছ। হৃদের কথায় মায়া তখন খুশিতে আটখানা হয়ে বলে, তাহলে কি আমার টুইন বেবি হবে মিস্টার ভিলেন? হৃদ কিছুক্ষণ চুপ করে থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমি কি জানি, আমাকে বলছো কেন? হৃদের রাগ মায়া গায়ে মাখায় না। মায়া জানে সে এমনই করে সবসময়। প্রত্যারা মানুষগুলা সহজে কিছু স্বীকার করতে চায় না। তবে মার টুইন বেবি হলে দারুণ হবে বিষয়টি। ঈশ্বস। মায়া নিজের পেটে হাত রেখে আদর করল। হৃদ দৃষ্টি ফিরিয়ে সেদিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। অদৃশ্য বাধায় হৃদ নিজের সন্তানের প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। তবে মায়া ঘুমিয়ে পড়লে সন্তানকে দিকে তাকিয়ে থাকে। নিজের মনের অজান্তেই মার পেটের উপর দিয়ে সন্তানকে একটু আধটু আদর করে। তবে বেশি করে না। বেশি আদর করলে সে আবার ফুটবল হয়ে যাবে। হৃদ খানের দুর্বলতা আবার পছন্দ না। এক বউয়ের উপর ফুটবল হয়ে আজ তার এই অবস্থা। এই তো কথায় কথায় একদিন হৃদ মায়াকে জিজ্ঞাসা করেছিল মায়া কনসিভ করলো কিভাবে। সে তো মেডিসিন খাওয়াত মায়াকে, তারপরও কিভাবে কি? মায়া তখন হৃদের চাপে পড়ে সত্যিটাই জানিয়েছিল।
বলেছিল হৃদের দেওয়া ঔষধ মায়া গালের ভিতর জমিয়ে রেখে পরে সেটা পেলে দিত হৃদের অগোচরে আর খেত না সেটা। সব শুনে হৃদ সেদিন খুব হতাশ হয়েছিল। তার মতন চতুর মানুষকে যদি বউয়ের কাছে এইভাবে ধরা খেতে পারে তাও দুইবার করে তাহলে অন্যান্য পুরুষদের কথা কি বলা যায়। মায়া যখন প্রেগনেন্সির 5 মাস তখন খবর এলো জুইও কনসিভ করেছে। আয়নের খুশি আর দেখে কে। অবশেষে তারও ছেলে হবে এই খুশিতে পুরো হসপিটালের মিষ্টি বিতরণ করলো। আয়নকে কেউ যদি বলে আপনার ছেলে হবে এতটা শিওর কিভাবে হচ্ছে, আপনার মেয়ে তো হতে পারে তাই না, তখন আয়ন সেই মানুষটার কথায় শত শতকরা চিহ্ন স্বতঃস্ফূর্ত সঙ্গে জবাব দিত এই বলে যে তার ছেলেই হবে সে জানে। রাত 2টো ঘরে নিঘুম কাটছে আরও একটি রাত্রিদের। সামনে ল্যাপটপ আর ফাইল, হাতে কাজ অনেক কিন্তু কোনো কিছুতেই মনোযোগ হতে পারছে না। টাইপ করতে করতে হঠাৎ হঠাৎ মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত টেনশনে। হৃদ রেগে হাতের ধাক্কায় ল্যাপটপ সহ ফাইলগুলো নিজের কাছ থেকে সরিয়ে সোফায় গা এলিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুল। তার মানসিক চাপের কারণ বরাবরই মায়া, তবে এবার কারণটা আরও গুরুতর। মার কনসিভ করাটা অবধি ঠিক ছিল, সে নিজের মতন করে হ্যান্ডেল করছিল বিষয়গুলো। কিন্তু এখন এমনই মায়া উপযুক্ত নয় বেবি কন্টিনিউ করার জন্য, সেখানে মার টুইন্স বেবি কন্টিনিউ করাটা আরও রিস্ক। একটা বেবি যেমন তেমন দুটো বেবি কিভাবে সামলাবে এই ফুটবল শরীরে। ডাক্তার বলে দিয়েছে সময়ে আগে সিজার করিয়ে নিতে মার, কারণ একজোড়া বেবির ভারে শরীর কন্ডিশন আরও বিগড়াতে পারে মার। আজকাল হৃদের কাজে ভুল হয় মনোযোগে অভাবে, কোথাও বেশিক্ষণ থেকে শান্তি পায় না। এই মনে হয় মার কোনো সমস্যা না হয়ে গেল তার অগোচরে। এই ভয়ে হৃদ মার পড়াশোনা অবধি বন্ধ করে দিয়েছে। আয়ন জুইয়ের পড়ালেখা কন্টিনিউস করলেও হৃদ মার কলেজ প্রথমে বন্ধ করে দিয়েছিল। হৃদ মায়া চলাচল নিয়ে সন্তুষ্টি ছিল না, কারণ মায়া এমনই হাঁটতে হাঁটতে পা বেজে পড়ে যাওয়ার স্বভাব আছে। এমন পাগল বউ যদি কলেজে গিয়ে কোনো বিপদ বাড়ায় তার জন্য তখন হৃদ রিক্স নিল না। কলেজে পাস না হয় বেবি হওয়ার পর করবে, এখন রিক্স নিয়ে পড়ার দরকার নেই। তবে আজকাল হৃদের আরও একটা ভয় হয়। সে মাঝে মধ্যে স্বপ্ন দেখে তার ঘর, তার বিছানা খালি পড়ে আছে, সেখানে মায়া নেই। হৃদের বুকটাও খালি পড়ে থাকে, মায়া ঘুমায় না। চারপাশে থেকে যেন হৃদের একাকিত্ব জীবন ফিরে ধরেছে মায়াকে হারিয়ে। সেখানে ছোট ছোট হাত পায়ের বাচ্চাদের নিজের আশেপাশে দেখে কিন্তু বউকে কোথাও পায় না। এতে হৃদ ভয় পায়, এলোমেলো চিন্তায় টেনশনটা আরও বেশি হয়। হৃদ চোখ তুলে তাকায় বিছানায় ঘুমিয়ে থাকা মার দিকে। খানিকটা সময় মার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এগিয়ে যায় সেদিকে। মার শিরোধারায় বসে আদুরে হাত বুলাল মার মাথায়। মার পাশের বালিশগুলো সরিয়ে মায়াকে টেনে নিজের কোলে তুলে নিল ঘুমের মধ্যে। খাটে হেলান দিয়ে মায়াকে বুকে জড়িয়ে নিয়ে অপর হাতটা রাখল মার পেটে। তৎক্ষণাৎ বেবির নড়াচড়া আভাস পেয়ে হৃদ চমকে উঠে ঘুমন্ত মার দিকে তাকাল। তার জীবনের প্রথম এভাবে অনুভব করেছে অন্তঃসত্ত্বা অস্তিত্বদের। সত্যি দারুণ সেই অনুভূতি। হৃদ মায়াকে ঘুমে দেখে ফের মার পেটে হাত রেখে বেবির নড়াচড়াটা অনুভব করতে চাইল। বাবা হওয়ার অনুভূতিটা হয়তো তার পাষাণ সত্তাকেও নাড়িয়ে তুলেছে এবার। এই যে বেবির অল্প নড়াচড়াতে তার কতটা আনন্দ হচ্ছে সেটা কি ভাষা প্রকাশ করতে পারবে? পারবে না তো। হৃদ পরপর মার পেটে আদুরে হাত বুলিয়ে দিতে মায়া নড়েচে উঠে ঘুমের ঘরে। মায়া নড়াচড়ায় হৃদ আস্তে করে নিজের হাতটা সরিয়ে নিল মার পেটের উপর থেকে। এইভাবে চলল আগামী দিনগুলো। মার অগোচরে হৃদের সন্তানের প্রতি ভালোবাসামো আদর প্রকাশ করে। তারপর থেকে বাকি দিনগুলো একইভাবে কাটল। কিন্তু বিপত্তি ঘটল মার 9 মাসের মাথায়। সেদিন হেনা খান সপরিবারে মায়াকে নিয়ে গিয়েছিল নিজেদের এতিমখানায় বাচ্চাদের খাওয়াতে। হৃদের মা বাবার মৃত্যু বার্ষিকী ছিল বলে প্রতি বছরই এই দিনটা তারা পালন করে। এবার ভিন্নতা নেই। আয়ন, জুই, মেহেরবান, সাহেবা, মারিহা, নিহা, সোহাগ, মোট কথা হেনা খানের মেয়ে ও তাদের জামাইদের নিয়ে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল। মার পরিবারের সকলেই ছিল সেখানে। আত্মীয় স্বজনরা সকলে থাকলেই হৃদ ছিল না প্রথমে, কিন্তু পরে মায়াকে রিসিভ করতে অনুষ্ঠান শেষে চলে আসে এতিমখানায়। মা বাবা প্রতি তার ভালোবাসা 16 আনা থাকলেও ঘটা করে সবার সামনে প্রকাশ করার স্বভাব তার নেই। এসব সকল আয়োজন হৃদ নিজেই করিয়েছে মানুষ দিয়ে, কিন্তু সে মানুষের সমাগমে থাকতে পছন্দ করে না। সবই ঠিকঠাক ছিল। সারাদিন ব্যাপী অনুষ্ঠান শেষ সকলেই এতিমখানা থেকে খান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
হৃদের গাড়িতে মায়া উঠল। মায়াকে সন্ধ্যা পর বাহিরে রাখা ঠিক হবে না বলে হৃদ মায়াকে নিয়ে আগে বেরিয়ে গেল। একে একে বাকি গাড়িগুলোও আসছিল পিছন পিছন, কিন্তু পথিমধ্যে হৃদের গাড়ি হঠাৎই ব্রেক ফেল করায় কন্ট্রোল হারায় হৃদ। অকারণে হৃদের গাড়ি ব্রেক ফেল করার প্রশ্নই ওঠে না। সে এতিমখানায় আসার সময়ও ঠিক ছিল। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে তার গাড়ির ব্রেক ফেল করেছে যাতে তাদের ক্ষতি হয়। খোলা রাস্তা হৃদের এলোমেলো গাড়িতে মায়া আতঙ্কে ওঠে। নিজের পেট দুহাত রেখে কান্না ভরা চোখে তাকালো হৃদের দিকে। কম্পিত গলায় কেঁদে আহুতি করে বলে হৃদকে,